নমস্কার, জনতার দরবারে আমি অয়ন। কাল বাদে পরশু দ্বিতীয় তথা শেষ দফার ভোট 26-এর চ্যালেঞ্জে। তার আগে মোটামুটি অশান্তি বিভিন্ন জায়গায়, এই নিয়ে রাজনৈতিক তর্ক বিতর্ক এবং মতুয়া তাস কার হাতে, এইসব নিয়ে থাকবো। তবে তার আগে পরিচয় করিয়ে দিয়ে আগে প্রদীপ চট্টোপাধ্যায় রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। আমার সঙ্গে রয়েছেন সিপিআইএমের পক্ষ থেকে শুভজিৎ সরকার, বিজেপির পক্ষ থেকে রয়েছেন তনুজা চক্রবর্তী, পার্থ মুখোপাধ্যায় কংগ্রেসের পক্ষ থেকে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। যেটা বলছিলাম, জগদ্দলে কাল থেকে রণক্ষেত্র, আর আজকে গোঘাট রণক্ষেত্র। তার উপরে তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়িতে হামলা, বিজেপির বিরুদ্ধে অভিযোগ, গাড়ি ভাঙচুর, বিজেপির পাল্টা সুর চড়ল। দেখুন। আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ সোমবার তার গাড়িতে হামলা। তৃণমূল সাংসদ গাড়িতে বসে তখনই হামলা। আক্রান্ত তৃণমূল সাংসদকে নিয়ে যাওয়া হয় আরামবাগ মেডিকেলে। আবার যে আজকে আরামবাগে প্রোগ্রাম আছে সেইখানে অ্যাটাক করে আমার গাড়ি, দেখুন আমি কোন রকম ভাবে আমার প্রাণটা বেঁচেছে। বড় পাথর, এত বড় বড় পাথর আর মোটা মোটা লাঠি আর বন্দুক দেখাচ্ছে। আবার সিকিউরিটি বলছে ছেড়ে দেয়, সিকিউরিটিকে বলছে তুই নাম, তোকে মেরে ফেলবো। সামনের সিসিটিভি ক্যামেরা দিয়ে বেছে বেছে বার করব। একটা এসসি মহিলা, তপশিলি মহিলা, তার গায়ে যারা হাত দিয়েছে, 4 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, এবার আমি নিজে দায়িত্বে থাকবো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। ঘটনা সূত্রপাত হুগলির গোঘাটের বর্মা এলাকায়। সোমবার সকালে এখানে গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার মিছিল বের করেন। সেই মিছিলকে ঘিরে সংঘর্ষ হয়। অভিযোগ, মিছিলে হামলা চালায় তৃণমূল, ভাঙচুর করা হয় গাড়ি বাইক। পাল্টা তৃণমূলের দাবি তারা নয়, হামলা চালিয়েছে বিজেপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসরে নামে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পারমিশন মুক্ত একটা প্রচার, আমরা নির্দিষ্ট রুটে প্রচার করছি। আমাদের ছেলেরা যখন বড়মা গ্রামে ঢুকে একবারে হামলা করে, 7 থেকে 8টা 4 চাকাকে একবারে ভেঙে চুরমার করে দিয়েছে। এটা কি আমাদের অধিকার নয়? নির্বাচনে কি আমরা প্রচার করতে পারিনি? প্রত্যেকটা গাড়িতে লোহার রড, বাস, বম এই সব নিয়ে আমার গ্রামে ফাটাতে ঢুকছিল। আমার নিজস্ব মাথা ফাটিয়েছে। সংঘর্ষে আহত হন দুপক্ষের বেশ কয়েকজন বিজেপি সমর্থককে নিয়ে যাওয়া হয় গোঘাট ব্লক হাসপাতালে। সেই সময় হাসপাতালে সামনে রাস্তা দিয়ে যাচ্ছিলেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। তখনই তার গাড়িতে হামলা। এমপির গাড়িকে এখানকার কার্যকর্তারা আমাদেরই ধরেছে, ধরে ঘিরেছে। সে এমপি গাড়ির ভিতর থেকে রিভলভার বের করেছে। এমপির গাড়িতে রিভলভার কোথা থেকে এলো এবং ফায়ারিং করার জন্য ছেলেদেরকে হুমকি দেখাচ্ছে। কিভাবে বিজেপি দুষ্কৃতীরা তা গোঘাটের বুকেতে দাঁড়িয়ে, যেখানে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের নির্বাচন কার্যালয় হয়েছে, সেই কার্যালয়ের সামনে দাঁড় করিয়ে গাড়িটাকে লাঠি, তাড়া, গুলি গালাজ, বন্দুক বার করিয়ে সামনে দিকে ঠেকিয়ে কিভাবে গাড়িটাকে ভাঙচুর করেছে
নির্বাচন কমিশন, তুমি আরামবাগে এসে বলে গেছো যে তৃণমূলের সমস্ত নেতা কর্মীদের ধরে 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 গ্রেফতার করতে হবে। নির্বাচন কমিশন, এর দায় তোমাকে নিতে হবে। আমার কি অপরাধ? তৃণমূল সাংসদকে নিয়ে যাওয়া হয় আরামবাগ মেডিকেলে। সেখানে তাকে দেখতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের ওপর হামলার ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, এফআইআর এর নির্দেশ দেওয়া হয়েছে, কড়া অ্যাকশন নেওয়া হবে। প্রধানমন্ত্রী সভা করে যাওয়ার পরে তার 24 ঘন্টার মধ্যে একজন মহিলা সাংসদের ওপর বিজেপির বর্বরচিত আক্রমণ আরো একবার প্রমাণ করে দিল যে এই ভারতীয় জনতা পার্টি শিডিউল কাস্ট বিরোধী, শিডিউল ট্রাইব বিরোধী, ওবিসি বিরোধী, পিছিয়ে পড়া সম্প্রদায় মানুষ বিরোধী এবং নারী বিরোধী। আরে তৃণমূল তো গোষ্ঠীদ্বন্দ্বের নিজেরাইছে। মিতালি বাগ মহিলা তার গাড়িটাই ভাঙচুর করে দিলেন। তৃণমূলকে খুন করেছে, গত 3 বছরের রেকর্ড দেখানো। এখন চলে যাওয়ার সময় নিজেদের কর্মীকে মারছে। নিউজ 18 বাংলা। অনেকে বলছেন যে বিজেপির ইমেজের ক্ষতি হলো কিনা। প্রথম দফার ভোট তো শান্তিপূর্ণভাবে হলো, তার আগেও কোনো অশান্তি হয়নি। দ্বিতীয় দফার ভোটে এই রকম গন্ডগোল কেন? আমি তনুজা চক্রবর্তীর কাছে যাব, যে এই যে তপশিলি জাতি উপজাতি বিরোধী, নারী বিরোধী বলার সুযোগ পেয়ে গেল তৃণমূল। দেখুন, আপনারা আমি প্রথমেই আপনাদের ক্যামেরাম্যানকে ধন্যবাদ জানাবো যে উনি খুব সুন্দর করে এই ছবিটা তুলেছেন, যেখানে দেখা যাচ্ছে সাংসদ গাড়ির ভেতর থেকে ওনাকে কিছুই হয়নি করা, সেটা পরিষ্কারভাবে আপনাদের ক্যামেরা বুঝিয়ে দিয়েছে যে সাংসদ পুরোপুরি সুস্থ এবং নিরাপদ ছিল। এবং ওনার ড্রাইভারকে বারবার উনি বরং উস্কাচ্ছিলেন যে মার বা আরও মারা হোক, কারণ পেছনে যারা গাড়ির বসেছিল তারা বলছিল গাড়িটা চালাও, চালিয়ে নিয়ে যাও। কিন্তু এই ব্যাপারটা হয়েছিল, আপনারা যেটা মিস করে গেছেন, আপনাদের ক্যামেরাম্যান যেটা একবারও দেখালেন না এতটুক সময়ের মধ্যে, যে প্রশান্ত দিগরের ওখানে যে হামলাটা তৃণমূল করেছিল, সেখানে যে বিজেপি কর্মীরা আহত হয়েছে এবং জখম হয়ে আজকে হসপিটালাইজড, তাদের আপনারা একবারও দেখালেন না। বিজেপি কর্মীরা তারা শুয়ে আছে, কিন্তু তাদের কোনো বক্তব্য বা কিছু বক্তব্য এখানে উনি গেছিলেন, সাংসদ গেছিলেন ড্যামেজ কন্ট্রোল করতে। যে বিজেপিতে ওরা যে হানাটা হেনেছিল, ওনারা জানেন আরামবাগ ওদের হাতে নেই, তৃণমূলের হাতে আরামবাগ নেই। প্রশ্ন এখানে, আজকে একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন সাংসদ, তিনি বলছেন যে একজন তপশিলি মহিলা বা আরো যা উনি বললেন, প্রশ্নটা এখানে যদি উনি ব্রাহ্মণ বা কায়স্থ হতো তাহলে কি কোনো অসুবিধা হতো না? এই যে ডিসক্রিমিনেশন, এই যে এরা ভাগ করে দেওয়া, আচ্ছা, পাল্টা ভাগাভাগির রাজনীতি অনির্বাণ। এছাড়াও এই যে বলছিলেন না, যে বলছেন যে মিতালি বাগ নিজে ইচ্ছে করে করছেন, কিন্তু ওখানকারই নেত্রী দোলন দাসের মুখে শুনলেন যে গাড়ির ভেতর থেকে নাকি বন্দুক তাক করা হচ্ছে। দেখুন, আমি জানি না বিজেপি করতে হলে একটা সুস্থ স্বাভাবিক মানুষকে কি বাধ্যতামূলক নির্বোধ হয়ে যেতে হয় কিনা, এটা আমার জানা নেই। পরিষ্কার স্পষ্টভাবে যা সবটা দেখা গেল, সবটা শোনা গেল, তারপরেও যদি কেউ বলেন যেখানে সাংসদের কিছুই হয়নি, দুটো জিনিস হতে পারে, যে এক, তিনি পুরো ছবিটা দেখেননি, আর দ্বিতীয় হতে পারে দেখলেও সেটা বলার পারমিশন নেই, সেটা অন্য কথা। এবার এতে যেটা হয় যে আপনাদের দর্শকরা তো দেখেছেন, ওটা যতটা আপনারা দেখালেন আপনাদের প্রতিবেদনে, তার যে ইনজুরি হয়েছে সেটা আপনাদের ভিডিওতেই পরিষ্কার, তিনি রক্তাক্ত হয়ে গেছেন। ট্রমাও হতে পারে, না রক্তটা দেখা গেছে, ট্রমাও হতে পারে, কাঁচ ভেঙে তার গায়ে ফুটে রক্তটা দেখা যাচ্ছে, সামনে থেকে দাঁড়িয়ে বাঁশ দিয়ে ভাঙছে। উইন্ডস্ক্রিন ভাঙা অত সহজ কাজ না, আপনারা জানেন, সেটাকে ভাঙা সেটাও দেখা যাচ্ছে। এবার দেখুন, এইগুলো দেখা যাচ্ছে, দর্শকও দেখছেন, আপনিও দেখছেন, আমিও দেখছি, বিজেপির নেত্রী তিনিও দেখছেন, তারপরেও তিনি বলছেন কই আমি তো কিছু দেখিনি। এবার দর্শক কিন্তু বোকা নন। আপনার রিকোয়েস্ট আমার দরকার নেই, আপনি রিকোয়েস্ট আপনার দলের নেতাকে করুন, আমাকে করতে আসবেন না। এখানে দর্শক যেটা দেখছেন, যে পরিষ্কার যেটা দেখা যাচ্ছে, সেইটাকে সরাসরি অস্বীকার করছেন বিজেপি নেত্রী। এতে আর কিছু না, বিজেপির মান সম্মান বলে কিছু নেই, কিন্তু যিনি নেত্রী তার তো ব্যক্তিগত সম্মান আছে, তিনি সেটাকে বুলুণ্ঠিত করছেন কেন, এটা আমার প্রশ্ন। বিজেপির মান সম্মান বলে কিছু নেই, আমি নেই তো দ্বিতীয় শেষ করে নি। নির্বাচন কমিশন যে 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী নামিয়ে কার্যত যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি করেছে, তার একজনেরও ওইখানে কেন দেখা পাওয়া গেল না,
আমাদের দলের সাংসদ যিনি আক্রান্ত হবেন, তার গাড়ি থেকে বন্দুকের কথা যিনি বলছেন, ওনার কোনো ধারণা আছে যে সাংসদের একটা বডিগার্ডও থাকার কথা? তিনি কি ওখানে চুপ করে হাত গুটিয়ে বসে থাকবেন? আপনাদের আতিপাতি কুচো নেতা, যাদেরকে তার বাড়ির লোক চেনে না, তাদের 10-12টা করে কেন্দ্রীয় বাহিনী জওয়ান, করেছিলেন, আর আমাদের কেন্দ্রীয় বাহিনীকে তো ফোন সাংসদের করতে একটাও পারতেন। সাংসদ তো কেন্দ্রীয় বাহিনীকেও ফোন করতে পারতেন। এই অবস্থায় আমরা মার খাচ্ছি। আপনাকে যদি এখন বিজেপির গুন্ডারা ঘিরে ধরে বেধড়ক মারধর করে, আপনি তখন ফোন করবেন? এটা সম্ভব? তাহলে 2.5 লক্ষ বাহিনীর এখানে কাজটা কি? তৃণমূলের লোকদের কেন এরকম দ্বিতীয় দফার আগে এইরকম জায়গায় জায়গায় অশান্তি, সাংসদের উপরে হামলার অভিযোগ উঠে আসছে? একটা পরিষ্কার জিনিস, সেটা হচ্ছে যে দ্বিতীয় দফায় যে আসনগুলোতে ভোট হবে সেই আসনগুলো মূলত কিন্তু বিজেপিকে খুব শক্তি দিয়ে তাকে এটা ছিনিয়ে নিতে হবে, কারণ বিজেপির এখানে স্ট্রং হোল্ড নেই, এটা তৃণমূল কংগ্রেসের স্ট্রং হোল্ড। ফলে এখানে অনেক বেশি আমি বলবো যে নির্বাচন কমিশনকে যদি মনে করে যে প্রথম পর্যায়ে শান্তিপূর্ণ ভোট হয়েছে ফলে দ্বিতীয় পর্যায়েও হবে, তা কিন্তু নয়। দ্বিতীয় পর্যায়ের জন্য আরও বেশি তাদেরকে সজাগ থাকতে হবে। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে কেন্দ্রীয় বাহিনী এত 1 মার্চ থেকে এখানে রুট মার্চ করেছে, এত কোম্পানি এসেছে, তারপরেও কেন এই ধরনের দুষ্কৃতীদের আমরা শুনছি নাকি অনেককে গ্রেপ্তার করা হয়েছে, এই করা হয়েছে। আমার কথা হচ্ছে তারপরে এই গ্রেপ্তার করার পরে এরা তো যারাই করে থাকুক, যদি তৃণমূলের লোকেরাও তৃণমূলকে করে বা বিজেপির লোকেরা, এরা তো দুষ্কৃতী। এই দুষ্কৃতীদের তাহলে এখনো বাইরে কেন? এর দায়িত্ব কে? মানে দুষ্কৃতী আরো অনেক বাইরে রয়েছে। সাধারণ মানুষ দ্বিতীয় দফার ভোটেও কি অশান্তির আশঙ্কা? আরো যে অশান্তি হয়েছে বিভিন্ন জায়গায়, সেগুলো দেখাবো। রাজনৈতিক তর্ক বিতর্ক চলবে। একটা ছোট্ট ব্রেক। বুধবার ভোট, আর তার আগে জগদ্দল রণক্ষেত্র একেবারে। শুধু জগদ্দলের তৃণমূল বিজেপি সংঘর্ষ নয়, চলল বোমা, গুলি। দেখুন। প্রধানমন্ত্রীর সভাটা বানচাল করা একটা প্রথম উদ্দেশ্য ছিল। দ্বিতীয় ছিল ডক্টর রাজেশ কুমারকে মারার প্ল্যান ছিল, আর পবন সিংকে মারার প্ল্যান ছিল। যেখানে আমার ছেলে থাকে, গাড়ি ছিল, ওখান থেকে 4-5 জন নেমেছে, আর ফায়ারিং আর বম্বিং শুরু হয়েছে। পার্থ ভৌমিকার সোমনাথ শ্যামের ইনস্ট্রাকশনে এইসব ঘটনা ঘটেছে। আমার উপরে অ্যাটেক হবে, আমি ফুলচন্দন নিয়ে পুজো করার তো আমি ভাই লোক না। অর্জুন সিংকে এরকম ভাবে ঝাঁপিয়ে পড়ে মারলো সিআরপিএফ দিয়ে, একটা অ্যাকশন নিল না পুলিশ। আপনারা জানিয়েছেন? হ্যাঁ, কমপ্লেন করেছে। তার আগে আমাদের একটি ছেলেকে মারা হয়েছে 17 নম্বর ওয়ার্ডে। অর্জুন সিং সরাসরি এসে কালকে হামলা করেছে আমাদের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এবং তাদের উপরে, এবং যেভাবে থানার মধ্যে ঢুকে তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধর করা হয়েছে, তার জন্য অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে। ওয়ারেস ইলেকশন কমিশন অবজারভার উল্টো কাজ করে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের ধরপাকড় করছে। বুধবার ভোর, রবিবার রাতে উত্তর 24 পরগনার জগদ্দলে তুলকালাম। থানার সামনে তৃণমূল বিজেপি সংঘর্ষ, মারপিট, ইট ছোড়াছুড়ি। এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতী ঘুরে বেড়াচ্ছে। এই অভিযোগ নিয়ে রবিবার রাত 11টা নাগাদ থানায় যান জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজেশ কুমার। বিজেপি প্রার্থী জগদ্দল থানায় ঢুকতেই থানার বাইরে জড়ো হতে শুরু করেন তৃণমূল কর্মীরা। থানা থেকে বেরিয়ে আসেন বিজেপি প্রার্থী, শুরু হয় বচসা। তারপরে থানার সামনেই হাতাহাতি, ইট ছোড়াছুড়ি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আসরে নামে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এরই মাঝে ঘটনাস্থলে যান উত্তর 24 পরগনার নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিং। এতে বারুদ আরও চড়ে। ঘণ্টাখানেক পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, কিন্তু অশান্তি থামানো যায়নি। জগদ্দল থানার কাছে ভাটপাড়ার বিজেপি প্রার্থী পবন সিং এর বাড়ি। তিনি অর্জুন সিং এর ছেলে। অভিযোগ, পবন সিং বাড়ির বাইরে বেরিয়ে আসতেই বোমা ছোড়ে তৃণমূল। তৃণমূল কর্মীরা পবন সিংকে লক্ষ্য করে গুলি চালায় বলেও অভিযোগ। গুলি গিয়ে লাগে পবন সিং এর নিরাপত্তারক্ষীর বাঁ পায়ে। তিনি সিআইএসএফ এর এক জওয়ান। আমার বাড়ি নিচুনে করছে তো চেষ্টাই তো করছে আমাকে মারার জন্য। ঝামেলা হয়েছে টিএমসি লোক সঙ্গে, স্ট্রিট কর্নার মিটিং করছিল, ওখানে টিএমসি লোক এসে ঝামেলা করেছেন, থানা ঘেরাও করে কমপ্লেন করেছে। আমার বাড়ি নিচুনে বোম চালিয়েছে। আমার সিকিউরিটি বাইরে গিয়েছে দেখার জন্য কি হয়েছে, ওর উপরে গুলি চলিয়ে গেছে। হ্যাঁ, ওর পায়ে লেগে গেছে। জগদ্দলে অশান্তির ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন ভাটপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর গোপাল রাউত। এর জবাব মানুষ দিবে, মানুষ দিবে, মানুষ যে হচ্ছে তার জবাব মানুষ দিবে। জগদ্দলের ঘটনায় রাজ্য পুলিশের ডিজির থেকে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। বার্তা কি আছে? ঘটনা হয়েছে, অ্যাকশন ও রিয়াকশন হচ্ছে, রিয়াকশন হচ্ছে এখন। এটা বার্তা কি আছে? ঘটনা হয়েছে, অ্যাকশন ও রিয়াকশন হচ্ছে, রিয়াকশন হচ্ছে এখন। ইট ছড়াছড়ি সরাসরি এসে সিআইএসএফ এর উপরে অ্যাটাক করা, আমি ইমিডিয়েট এনআইএ তদন্ত দাবি করছি। রাজেশ কুমার তার উপরে হামলা করছে। কোথায় হামলা হচ্ছে? থানার উপরে। এরপরেও নির্লজ্জতা আর কি হতে পারে? গুলি চালানোর যে সংস্কৃতি, এটা তৃণমূল কংগ্রেসের নেই। এই সংস্কৃতি যারা গুজরাটে হত্যা করেছে, যারা এনকাউন্টার করে ইউপিতে, তারা হচ্ছে গুলি গোলা বোম এসব নেয়। তৃণমূল কংগ্রেস শান্তির জায়গায় বাংলার সংস্কৃতি শান্তি, সেই শান্তি নিয়ে এসেছে। এখানে আমরা গুলি বোম বিশ্বাস করি না। নিউজ 18 বাংলা। অনেকেরই প্রশ্ন, প্রায় 2.5 লক্ষ জওয়ান দাপিয়ে বেড়াচ্ছেন এই সমস্ত এলাকায়, তারপরেও পার্থদা এই পরিস্থিতি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সামনে অঢেল ঢিল ছোড়া হচ্ছে। হ্যাঁ অয়ন, এই অনুষ্ঠানটার নামটা তো জনতার দরবার। তো জনতার দরবার মানে তো নির্বাচন, তার থেকে বড় তো আর জনতার দরবার হতে পারে না। ঠিক। তো মোটামুটি আজকে আমাদের অনুষ্ঠান শুরু হলো, প্রায় 24 মিনিট হয়ে গেল। মানে মনে হচ্ছিল যে বেশ ক্রাইম থ্রিলার, বেশ কিছু সিনেমা দেখছি আর কি। আর এইগুলোকে যদি এআই করে যদি ওই টম আর জেরির মতো যদি কার্টুন ফিল্ম মতো করে যায়, দেখতে হয়তো আরো ভালো লাগবে। কেন বলছেন? এই জন্য বলছি যে পশ্চিমবাংলা আছে, পশ্চিমবাংলাতে এটাই প্রমাণ। আমরা যে কথাটা বারবার বলি যে নির্বাচনী সংঘর্ষ শুধুমাত্র নির্বাচনের দিন নয়, নির্বাচনে মানুষকে ভয় দেখানোর জন্য শুধুমাত্র নির্বাচনের ওই লাইনে দাঁড়িয়ে ভয়টা দেখাতে হয় না। কিন্তু এবার তো অনেক কম, অনেক কম হলেও ওই যে বললাম পশ্চিমবাংলা আছে, পশ্চিমবাংলাতেই আরামবাগ এবং জগদ্দল, পশ্চিমবাংলায় যে রাজনীতি জানে না, রাজনীতি সম্পর্কে যার কোনো ধারণা নেই, এমন দুটো বাচ্চা ছেলেকেও যদি বলা যায় যে পশ্চিমবাংলার দুটো জায়গার নাম করো তো যেখানে অশান্তির চান্স আছে, সুযোগ আছে, তার মধ্যে কয়েকটার মধ্যে এই আরামবাগ আর জগদ্দল আসবে। আর অদ্ভুত কোইন্সিডেন্স এখানে, মানে এটা কেউ বললেন না, তোমাদের এখানেও এলো না, সেটা হচ্ছে যে আরামবাগে প্রধানমন্ত্রী যাবার পরে অশান্তিটা হলো, আর জগদ্দলে প্রধানমন্ত্রী যাবার আগে অশান্তিটা হলো। অর্থাৎ প্রধানমন্ত্রী যাওয়াটা এখানে একটা কমন ফ্যাক্টর, আগে আর পরে সময়ের তারতম্য। এর কারণটা কি? এখন ব্যাপারটা হচ্ছে যে আবার তারপরেই দেখুন, আমি নির্বাচন কমিশনের বক্তব্য শুনলাম, অবাক লাগলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলাম, অবাক লাগলো। যে আমরা তো নির্বাচনটা যে এত সুন্দর হলো, এর আগে 93% ওপর মানুষ ভোট পেল, আমরা তো গণতন্ত্রের জয়গান গাইব,
তার বদলে এটা আমরা কি করছি? না, পার্থদার কথার মধ্যে যুক্তিটা আমি বুঝতে চাইছি শুভজিতের মাধ্যমে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অমিত শাহ উল্টা কারকে সিধা কার দেঙ্গে এইসব বলছেন, কমিশন বলছে রিয়াকশনের তার পাল্টা হচ্ছে, অসুবিধা আমি কি জানি আছে? না, মানে নির্বাচন কমিশনার যিনি রয়েছেন তার কথা ঠিক আমি বুঝতে পারলাম না, মানে রিয়াকশন অ্যাকশন, নিউটনের থিওরি মাথায় ঢুকলাম, অ্যাকশন রিয়াকশন কি আরো বললো গ্রেফতার হচ্ছে। আমি বুঝতে পারছি না, মানে এটা কি এটা বোঝাতে চাইলেন নাকি অন্য কোনো কিছু বোঝাতে চাইলেন? মানে গ্রেফতার হচ্ছে, তার রিয়াকশন হচ্ছে, এটা আমি ক্লিয়ারলি বুঝতে পারলাম না। প্রথম কথা দেখো, ওই যে কেন্দ্রীয় বাহিনী 2.5 লক্ষের কাছাকাছি কেন্দ্রীয় বাহিনী এসছে, আমি সকালবেলা গেছিলাম হাওড়া সাকরাইলে, ওখানে প্রোগ্রাম ছিল আমাদের, মানে প্রচার লাস্ট শেষ দিকের প্রচার। এখন আমি আমার বাড়ির দিকে বিকালবেলার প্রচারে দেখছিলাম, মানে কেন্দ্রীয় বাহিনী তো গুণে শেষ করা যাচ্ছে না, মানে এত কেন্দ্রীয় বাহিনী। তাহলে এই কেন্দ্রীয় বাহিনীগুলো থাকছে কোথায় যখন এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ঘটছে, এই সন্ত্রাসের পরিস্থিতি ঘটছে, এক দলের সঙ্গে আরেক দলের সংঘর্ষ ঘটছে, এবং এমনকি দেখলাম একটা সাংসদ, সে যে দলের সাংসদ হোক না কেন, সে সাংসদের নাকি গাড়ি ভাঙছে এবং দাঁড়িয়ে রয়েছে, এটা কোনো ব্যবস্থা না হচ্ছে না। সাধারণভাবে একজন সাংসদের উপর এভাবে আক্রমণ হচ্ছে, যদিও জানি না যে আমি জানি না যে আদত এই মানে অ্যারেস্ট তো অনেক কী করা যেতে পারে, আমি সেটা জানি না, এখন এখান থেকে বলা সম্ভব নয় যে গাড়িটা কারা ভেঙেছে, কোন দলের লোক ভেঙেছে, কারণ এখন এই শাসক দলের আমলে তো আবার নিজের দলের মধ্যে এত মারপিট হয়, খুন হয়ে যায়, এই চিত্র আমরা দেখেছি। আমি বলছি না যে তারাই করেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তারপরে দাঁড়িয়ে একটা সেন্ট্রাল ফোর্স নেই। আবার তুমি যে জগদ্দলের ঘটনা দেখালে, সেখানে আমরা দেখলাম সেন্ট্রাল ফোর্সের সামনে একজন বিজেপির নেতা কি মানে ইট ফিট দিয়ে মারলো, আবার তৃণমূলের লোক মেরেছে, খালি বিজেপির লোককে বলছি না। এই যে এই ঘটনাগুলো ঘটছে, এর মধ্যে দিয়ে কি বার্তা যায়? সাধারণ মানুষ যারা 93% ভোট দিতে বেরোলেন, তাদের কাছে কিন্তু একটা নেগেটিভ বার্তা চলে যায় যে পরের রাউন্ডে গোলমাল হতে পারে, আমরা ভোট দেবো না। আমি শেষ করি, নির্বাচন কমিশন যিনি যারা চালাচ্ছে, মানে যেই অধিকার রয়েছে, তা তো সম্পূর্ণ ব্যর্থ, যে তারা যে কি করছে, যে এরকম দিনের এমন ঘটনা ঘটে গেল যে সম্পূর্ণ ব্যর্থ বলতে হবে। কি এমন ঘটনা ঘটে গেল অনির্বাণ? আপনাদের ক্যামেরায় ধরা পড়লো অর্জুন সিং এর নিজস্ব মানে ওই কেন্দ্রীয় বাহিনীরা নিরাপত্তার ঘেরাটোপ ইত্যাদি ওনার আছে, এটা নির্বাচন কমিশনের দেওয়া নয়, সরকার দেয়। তিনি তার মধ্যে থেকে একটি ছেলেকে মারছিলেন, আপনাদের ক্যামেরা ধরা পড়েছে। তো তার মানে বিজেপি নেতারা কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে থাকবেন, সেখান থেকে বেরিয়ে গিয়ে মারধর করবেন। এবার উনি নিজেই বললেন ফুল বেলপাতা দিয়ে পুজো করি না, এসব কিছু বললেন টললেন। এবার যদি এর পুজো পাল্টা পুজো এসব হতে থাকে, তখন শুধুমাত্র বিজেপির নেতাদের এই কেন্দ্রীয় বাহিনীতে সাজিয়ে রেখে দেবো, তারা তার ভেতর থেকে মারধর করবেন, এটা তো চলতে পারে না। যদি আপনার পুজো করার এত ইচ্ছা হয়ে থাকে, তাহলে আপনি আসুন খোলাখুলি। এই মুহূর্তে বাংলায় তৃণমূলের লুম্পেন রাজ চলছে, পরিষ্কার রাস্তায় অর্জুন সিং যেটা করলেন ওটা কি দিদি ভাই? করাপশন। অর্জুন সিং যেটা করলেন ওটা কি? এই ফিয়ারনেসটা, এই যে ভয়টা মানুষের মধ্যে বাঁধিয়ে দেওয়া যে তোমরা ভোট দিতে বেরিও না, কারণ এবার নির্বাচন কমিশন যেভাবে কেন্দ্রীয় বাহিনীকে এনেছে, যেভাবে তারা গার্ড দিয়ে রেখেছে বুথগুলোকে, আগের যে ফেস্টায় আমরা দেখেছি, ওরা ওই দিন কিছু করতে পারেনি, তাই ওদের ওই খেলা হবে না। ওরা দুদিন খেলা হবে, ওই দিন হচ্ছে না, আগেই করছে তৃণমূল, এরকমটাই বিজেপির অভিযোগ। কিন্তু বিষয়টা হচ্ছে যে প্রতীপ যে ন্যারেটিভটা দিল যে বিজেপি এখানে শক্ত ঘাঁটি নেই, আবার দ্বিতীয় দফায় যে ভোটটা হবে, বিজেপিকে অনেক কিছু পার করতে হবে, বিজেপিকে অনেক লড়তে হবে, তাই কি এই সংঘর্ষ অশান্তি চলবে ভোটের দিনেও? আশঙ্কা থেকে যাচ্ছে। একটা ছোট্ট ব্রেকের পরে আবার ফিরবো জনতার দরবারে। দ্বিতীয় দফার আগেই অশান্তি, মারামারি, রণক্ষেত্র, আইএসএফও হুমকি দিচ্ছে শ্মশান করে দেওয়ার। প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে যাবো, দ্বিতীয় দফার আগে কি আবার সেই সংস্কৃতি যেটা পার্থদা বলছিলেন, যে ভয়ের রাজনীতির সংস্কৃতি? না, মানে দ্বিতীয় দফার আগে কোথাও গিয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করতে আমার মনে হচ্ছে নির্বাচন কমিশন ব্যর্থ হচ্ছে। তার কারণ হচ্ছে যে সাধারণ মানুষ চেয়েছিল যে প্রথম দফার যে ভোট, সেই ভোট শতাংশের সাথে মিলিয়ে দ্বিতীয় দফাতেও তারা খুব শান্তিপূর্ণভাবে ভোট দিতে যাবে, কিন্তু ভোট দিতে যাবে যে তারপরে যদি তার এই হিংসার সম্মুখীন হতে হয়, এত কোম্পানি বাহিনী থাকা সত্ত্বেও তাদের সামনে যদি এই ধরনের মারামারি হয় এবং একটা এমপি যদি আক্রান্ত হয়, এই বড় বড় নেতাকর্মীরা যদি তারা মারামারিতে লিপ্ত হয়, তাহলে সাধারণ মানুষ
একটা পাড়ায় একটা বুথে সে কতটা শান্তিতে ভোট দিতে যাবে আর মাত্র একদিন। এই আজকের দিনে তো অশান্তি কাম্যই নয়, এটা তো মানে একদম ফাইনাল। আমি এখান থেকে তনুজা চক্রবর্তীর কাছে যাব, যে প্রধানমন্ত্রী বলে যাচ্ছেন বারবার যে এতদিন হিংসা ভয় ছিল, এখন শান্তি ফিরে আসুক, কিন্তু এই বিজেপিকে যারা দেখছেন সাধারণ মানুষ, মারমুখী বিজেপি, কোথাও কি ইমেজ নষ্ট হচ্ছে না? না, এটা একদম ভুল বার্তা হচ্ছে এখান থেকে। মারমুখী কোথায়? মানুষ নিজেকে আত্মরক্ষা করবে না? মারমুখী মানে কি? একজন যিনি প্রার্থী তাকে দেখা যাচ্ছে তার যে সিকিউরিটির পায়গুলি লাগছে, অর্থাৎ তাকে মারতে যাওয়া হয়েছে, অ্যাটেম্পট টু মার্ডার কেস। সেক্ষেত্রে আপনি বলছেন মারমুখী, তখন সেটা ঠেকাবে না? তখন কি করবে? কীর্তন করা উচিত? নিশ্চয়ই নয়। তো বাংলায় যদি নির্বাচন, ঠিকই বলছেন যে ফুলচন্দন দিয়ে পুজো করবো না, নিশ্চয়ই না। কেউ আমাকে মারতে আসলে বা আপনাকেও মারতে আসলে আপনি তাকে নিশ্চয়ই বলবেন না আমরা আত্মরক্ষা করবো না, এই কি কথা বলছেন? তো আজকে সেই আত্মরক্ষার জায়গাটা এসছে। জনতা আজকে পশ্চিমবঙ্গের মানুষ ঠিক করে নিয়েছে এই মাঠটার একতরফা খাবে না। এই যে তৃণমূল যেভাবে অত্যাচার করে এসছে পশ্চিমবঙ্গের বুকে, সাধারণ মানুষ সেটা মেনে নেবে না। এই অত্যাচারটা আর মেনে নেবে না। একজন নেতা তাদেরকে একতরফাভাবে আর মার খাবে না। নিশ্চয়ই তারা একজন নেতা তাদের 15-20 জন করে স্বয়ংক্রিয় রাইফেলধারী কেন্দ্রীয় বাহিনী ঘিরে রয়েছে, তারপরে তারা সব ডায়লগবাজি করছে। তো বেঙ্গল পুলিশ শুধু তৃণমূলকেই ঘিরে রেখে দিয়েছিল, সাধারণ মানুষের জন্য কোনো সার্ভিসই দেয়নি। আপনি তৃণমূল কংগ্রেসের একটা নেতা দেখাবেন যাকে 15-20টা করে এরকম ঘিরে থাকে, যাদেরকে পাশের বাড়ির লোক কেন নিজের বাড়ির লোক চেনে না, তাদেরকে জেলে বা বেলে আছে, তাদের আর বেরোনোর জায়গা নেই। বেরিয়ে তো বিজেপিতে চলে গেছে, যারা বেরিয়েছে তারা বেরোয় না তো, ম্যাক্সিমামই তো জেলে আছে। অর্জুন সিং এর মতো যে নেতা, তাও তো তাকে লোকে চেনে, যে গুন্ডা বদমাশ যাই হোক তাকে লোকে চেনে, কিন্তু এমন বহু নেতা আছে বিজেপির যাকে তার বাড়ির লোকও চেনে না, তাদেরও 15-20টা করে কেন্দ্রীয় বাহিনী রাইফেল নিয়ে রয়েছে। এদের মাঝখানে থেকে বীরত্ব দেখানো খুব ভালো কথা। কেন কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছে? তাদের নাকি বিশাল তাদের নিরাপত্তা অভাব রয়েছে তো, এবং শাসক দলের কাছ থেকে থ্রেট রয়েছে বলা হয়। অর্জুন সিং যেটা দেখালেন, থ্রেট আছে, গুলি চলছে তার বাড়ির সামনে, তার ঘেরাটোপে থেকে তিনি হাত দিয়ে মারছেন, কোনো অসুবিধা নেই। এবার এই ঘেরাটোপের মধ্যে থেকে 4ঠা মের পর তারা যে কীর্তন গাওয়ার কথা বলছিলেন, পাল্টা যদি ডিজে বাজতে শুরু করে, আশা করি তখন আর এইখানেও কিন্তু হুমকি হুঁশিয়ারি, স্টুডিওতে মার দিচ্ছে, পূর্বস্থলী থেকে আরম্ভ করে, পূর্বস্থলী দক্ষিণ থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় আজও অশান্তির ছবি দেখুন। শেষ দফার ভোটের আগে জায়গায় জায়গায় অশান্তি। ভোটের পূর্বস্থলীতে ধুন্ধুমা, পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দক্ষিণে বিজেপি তৃণমূলের হাতাহাতি। বিজেপি প্রার্থী প্রাণকৃষ্ণ তপাদারের মিছিলে উত্তেজনা, সমুদ্রগড়ে তৃণমূল পার্টি অফিসের সামনে ঝামেলা। সমুদ্রগড়ে তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে বচসা, মারামারি, রাস্তায় ফেলে মার, বাইক ভাঙচুর। ঘটনার প্রতিবাদে পূর্বস্থলীর নসরাতপুরে মন্ত্রী স্বপন দেবনাথের নেতৃত্বে বিক্ষোভ দেখায় তৃণমূল। আমাদের নেতা অমল হালদার গুরুতর আহত। আমাদের মিটিং ছিল, ওদের পারমিশন আছে, পুলিশ তো সেভাবে প্রোটেকশন নেবে, আর র্যালির থেকে উল্টো পাল্টা বলেছে যাচ্ছে, তাই স্বাভাবিক মানুষ উত্তেজিত হয়ে গেছে। তৃণমূলের লোকজন কার্যালয় থেকে বেরিয়ে লাঠিসোঁটা রডফট নিয়ে এসে বেরিয়ে আমাদের কর্মীদের উপর চড়াও হয়। বেশ কিছু কর্মীর মাথা ফেটে যায়, মিছিলের উপর হামলা চালায়, যাতে কর্মীদের মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা যায়। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা ও তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ। ভোট প্রচার সেরে ফেরার পথে হামলার অভিযোগ তৃণমূলের। বিজয়গঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল, তাদের নিশানায় আইএসএফ, অভিযোগ মানতে নারাজ আইএসএফ। আইসিকে শাসানির অভিযোগ রাজারহাট নিউ টাউনের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। রবিবার রাতে নারায়ণপুর থানায় যান তাপস চট্টোপাধ্যায়।
অভিযোগ, আটক কর্মীদের ছাড়াতে আইসিকে হুঁশিয়ারি দেন। তৃণমূলের দাবি, অন্যায়ভাবে তাদের দুজনকে আটকে রাখা হয়। সেই দুজনকে সঙ্গে নিয়ে ভোররাতে থানা ছাড়েন তাপস চট্টোপাধ্যায়। ভুম্বল মার্কা আইসি কোথা থেকে এসছে, তার না আছে বিষয়গুলো করা, শুধু দাঁড়িয়ে বিষয়টাকে করবে। ভদ্রতা বোধ তারটুকু নেই, এসে আমাদের সাথে কথা বলবে, ওর মাথা পারচেস করা আছে। আজকে দুজনকে বলে নাকি তার এ করেছেন, আমি মুক্ত। এরা বিজেপি এজেন্ট। সোমবারও উত্তেজনা ছড়ায় রাজারহাট নিউ টাউনে। বটতলার কাছে পুলিশ বিজেপির মিছিল আটকালে শুরু হয় বচসা। উনি যত খুশি আইওয়াজ করে নিক, কোনো লাভ পাবে না। পরিবর্তন হতে চলেছে, গুন্ডাদের কথায় ভোট হবে না। ভোটের আগে অশান্তি। উত্তর 24 পরগনার পানিহাটিতে রবিবার বিজেপির পতাকা টাঙানো নিয়ে অশান্তি হয়। বিজেপির দাবি, স্থানীয় তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে তাদের কর্মীদের মারধর করা হয়। তৃণমূল অবশ্যই অভিযোগ মানতে নারাজ। সোমবার তৃণমূল কাউন্সিলর স্বপন কুণ্ডুকে গ্রেফতার করে ঘোলা থানার পুলিশ। ভোটের আগে বর্ধমানে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর। বর্ধমান পুরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাড়ুগোপাল ভকত গ্রেফতার। গত 24 মার্চ পুলিশকে হুমকির অভিযোগে গ্রেফতার। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা, সরকারি সম্পত্তি নষ্টেরও অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। নন্দীগ্রামের বয়ালে হাওয়া গরম। রবিবার রাতে মাছ ধরার জালের গোডাউনে আগুন। বিজেপি করায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ, মানতে নারাজ তৃণমূল। আমরা বাড়িতে ঘুমিয়ে আছি সবাই, এমন সময় ওই পাশের বাড়ি বাজিয়ে দেখে না এখানে আগুন জ্বলছে। আমরা বিজেপি করি আর ওরা তৃণমূল করে, আমাদের অনেক ধমকানি দেখিয়েছে। কঠোরভাবে সমস্ত সমর্থকদেরকে, কর্মীকে আটকা দেওয়া আছে। কোথাও কোনো রকম বিশৃঙ্খলার সঙ্গে আমাদের কর্মীরা যুক্ত হবে। ভোটে অশান্তি পাকাতে পারে, এই আশঙ্কায় ধরপাকড়। রবিবার দুপুর থেকে সোমবার সকাল পর্যন্ত গ্রেফতার 1095। পূর্ব বর্ধমানে গ্রেফতার 479, উত্তর 24 পরগনায় 319, দক্ষিণ 24 পরগনায় গ্রেফতার 246, কলকাতা উত্তরে 109। নিউজ 18 বাংলা। অনির্বাণ, সহজেই বোঝা যাচ্ছে নির্বাচন কমিশন কতটা কড়া। কয়েকজন কাউন্সিলর গ্রেফতার হয়ে গেলেন। এখনো পর্যন্ত এই রকম নির্বাচনে আমরা দেখিনি। কড়া তো বোঝাই যাচ্ছে, কাদের প্রতি কড়া, কাদের বিরুদ্ধে কড়া। তারা তো একতরফাভাবে তৃণমূল কংগ্রেসের মূলত যারা ভোট করানোর দায়িত্বে রয়েছেন তার নামের লিস্টই শুভেন্দু অধিকারীর থেকে নিয়ে টার্গেট করে করে তাদেরকে গ্রেপ্তার করার। না, পুলিশকে হুমকি দেবেন, কিছু ব্যবস্থা হবে না, পদক্ষেপ করা হবে? আপনি যে কিছুদিন আগে আমরা শুনলাম যে উত্তরপ্রদেশ থেকে নাকি কোন বিশাল এনকাউন্টার স্পেশালিস্টকে আনা হয়েছে, চলে এসেছেন, তার বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ রয়েছে। সেই অভিযোগের তালিকা শুরু করলে ভদ্র সমাজে মুখ দেখানো যেত না, কিন্তু তিনি যে কাজটা করছেন, তিনি ওই এলাকায় সাধারণ মানুষের বাড়িতে গিয়ে গিয়ে হুমকি দিচ্ছেন। এবার এইটার প্রতিবাদ করতে গেলে সেটা পুলিশকে হুমকি দেওয়া হয়। তথ্য আছে, সাধারণ মানুষ 100 বার আছে, 100 বার আছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে তথ্য প্রমাণ সহকারে এটা জানানো হয়েছে সংবাদ মাধ্যমকে। যদি কোথাও ভুল বলা হয়ে থাকে নির্বাচন কমিশন পদক্ষেপ নিয়ে দেখাক, তারা অস্বীকার করে দেখাক। এখানে যাকে আনা হয়েছে, সিংহম ফিংহম কিছু ফালতু কথা বলা হচ্ছে, তিনি একটা আদ্যন্ত করাপ্ট অফিসার, তার অভিযোগ রয়েছে, মহিলা ঘটিত একাধিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে, এফআইআর আছে, তাকে এখানে পাঠানো হয়েছে। তিনি এখানে কাকে এনকাউন্টার করতে এসেছেন? এবং সাধারণ মানুষের বিরুদ্ধে প্রেস কনফারেন্স করে অনেক সময় অনেক অভিযোগ করেছেন। এটা প্রেস কনফারেন্সের তো বিষয় নয়, এটা তো অ্যাপিলেট ফোরামের কাছে যেতে হবে। এটা স্টুডিওর ফ্লোরেও সমাধান হবে না, কোনো রকম প্রেস কনফারেন্স করেও সমাধান হবে না। এতকাল বাংলার মানুষ এইভাবে বারবার এরকম অভিযোগ জানিয়েছে, খুন হয়েছে, আমাদেরই প্রায় 300-র উপরে কর্মী খুন হয়েছে, আমরা জানি এই বিষয়গুলো। এরা কিছুই করেনি। এখন এদের না তাহলে ভয়ডরহীনভাবে প্রথম দফায় ভোট দিতে পেরেছেন সাধারণ মানুষ। লোককে ভয় দেখাচ্ছে, নিজেরা ভয় পেয়েছে তৃণমূল, বুঝতে পারছেন না। কাউন্সিলর অ্যারেস্ট হয়ে যাচ্ছে। এরা গুন্ডাটা কোন লেভেল থেকে করে। আজকে একজন, এই কিছুক্ষণ আগে আপনারাই দেখালেন, একজন সাংসদ, তিনি তার গায়ে কিছু হয়নি, উল্টো দিক থেকে আঘাত হচ্ছে, ড্রাইভারকে মারা হচ্ছে,
সত্যি তিনি বলছেন তার মানে সারা তার গাড়ি অঙ্গে কাজ ভাঙচুর ফুটেছে। গাড়ি ভাঙচুর করাটা কাজ ফুটে জাস্টিফাইড গেছে। তো এই তার যে- গাড়ি ভাঙচুরটা না, না, জাস্টিফাইড তার তো আগে- তার আগে আগে প্রশান্ত পরে পরের দিগরের কথা গাড়ি যে ভাঙা হয়েছে। ছবিটা আমরা দেখলাম 7টা গাড়ি উইন্ডস্ক্রিন ভাঙা ভাঙছে হয়েছে। বাস দিয়ে সেটা আরামবাগে জাস্টিফাইড তো 7টা গাড়ি ভাঙা দেখুন এই হয়েছে। যে পানিহাটির ঘটনা ওই তো দেখাচ্ছি বললাম পানিহাটিতে আজকে পানিহাটিতে আগরপাড়া স্টেশনের বাইরে আমার দলের কেউ নয় কিন্তু শুভজিৎদের দলের তাদের প্রচার চলছিল এটি বাচ্চা মেয়ে 16-17 বছর বয়স এই বিজেপির গুন্ডারা তাকে অবধি নিগ্রহ করেছে ক্রিমিনাল যে ওরা এই নিজেরাই বিজেপির criminal। গুন্ডারা সিপিএম এর বাচ্চা মেয়ে তাকে অবধি নিগ্রহ আসলে করেছে শক্তি বেড়েছে এই সমস্ত জায়গায়, সেই কারণে গন্ডগোলটা বেশি হচ্ছে। প্রশ্নটা হচ্ছে যে এবারে যে 142টা আসন মানে যে এরিয়াগুলো নিয়ে হচ্ছে, এখানে পরপর গন্ডগোলের যে চিত্রগুলো দেখা গেল মানে আপ টু মেদিনীপুর পর্যন্ত, অর্থাৎ এই পুরো এরিয়াটা প্রায় মোটামুটি কভার করছে। অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে যে সব জায়গায় ভোট, সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে গন্ডগোলগুলো হচ্ছে, যেটা প্রথম পর্যায়ে হয়নি। অনেক মানুষকে প্রিভেন্টিভ ডিটেনশন করা হয়েছিল। রাজনৈতিক দলের মানুষ, রাজনৈতিক দলগুলো বলেছিল আমাদের লোকেদের গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু এটা বোঝা গেছিল যে সেই লোকগুলোকে গ্রেপ্তার না করলে পরবর্তীকালে নির্বাচনটা কিন্তু শান্তিতে হতো না। তৃণমূলের 800 জনের তালিকা দেওয়া হয়েছিল, এটা বলা হয়েছিল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় করেছিলেন মামলা, সেখানে 30শে জুন পর্যন্ত স্থগিতাদেশ দেওয়া হয়েছে। কোথাও একটা ফাঁক রয়ে যাচ্ছে। এই যে আমি বলছি যে আরামবাগ আর জগদ্দল, এখানে যদি গন্ডগোলের সময়, ঝামেলার সময় কার্যকরীভাবে আমরা এই কেন্দ্রীয় বাহিনীকে না পাই, তাহলে কেন্দ্রীয় বাহিনী আমাদের কি নিরাপত্তাটায় নির্বাচনের দিন দেবে? বারবার যেটা বলছি যে নির্বাচনে অশান্তিটা নির্বাচনের দিন শুধু নয়, নির্বাচনে অশান্তি তার আমি আসছি কয়েকদিন আগে শুভজিৎ, থেকে তোমার কাছে আসবো। পাড়ার আমার কাছে আমার একটা পুকুরে, জানার আছে, এই গ্রামের পুকুরের পাশে, বর্ধমানে ঘোষবাগানের বিজেপির পাশে, শক্তি সেই কি সব বাড়েনি? জায়গায় অশান্তি হয়। বর্ধমানে পূর্বস্থলীতে দেখলেন ফেলে, রাস্তায় ফেলে তৃণমূলকে মারছে। আচ্ছা দেখুন এইটাকে আরেকটা কথা, আমি একটা কথা বলি, আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে 152টার ক্ষেত্রে নির্বাচন কমিশনকে যতখানি আমরা উদ্গ্রীব দেখেছি ঠিকভাবে নির্বাচন করতে, কেন সেখানে বিজেপি শক্তিশালী ছিল, এখানে বিজেপি অতটা শক্তিশালী না হওয়ার জন্য কি নির্বাচন কমিশন একটুখানি ঢিলে দিচ্ছে মনে হচ্ছে, আচ্ছা না হলে এত অশান্তি হচ্ছে। আচ্ছা বর্তমানে বিজেপির শক্তি বাড়ার নমুনা যদি এটা হয় যে তারা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করছে, আমরা বলতে পারি তাদের মাস্তানতন্ত্রে শক্তি বেড়েছে, খুব ভালো কথা। এটা তারা হাতে কলমে দেখিয়ে দিচ্ছেন তো। 4ঠা মের পর এই শক্তিটা বেড়েছে না কমেছে, এটা যদি হাতে কলমে বাংলার মানুষ পরীক্ষা নিতে চান, আমি আশা করব তনুজাদিরা স্টুডিওতে বসে তখন কান্নাকাটিটা যেন না করেন, করুন। 4ঠা মের পরে শক্তি বৃদ্ধি, আপনি যেটা বললেন পূর্বস্থলীতে শক্তি বৃদ্ধি হয়েছে কিনা গণতান্ত্রিক গোটা বাংলা জুড়ে, বাংলার মানুষ যদি মনে করেন আমরা পরীক্ষা নিয়ে দেখি বেড়েছে না কমেছে, টেম্পারেচার যেমন বাড়ে কমে দেখে না, যদি সেটা নেওয়া শুরু করেন আশা করি তখন যেন কান্নাকাটিটা করবেন। দুদিন ধরে কিন্তু এই হুঁশিয়ারিটা চলছে। আমার মনে হয় আমাদের তৃণমূল প্রতিনিধি আসবেন, 4 তারিখেও আসবেন, কোনো না কোনো স্টুডিওর ফ্লোরে দেখা হয়েও যেতে পারে। কিন্তু প্রশ্নটা এখানে মানুষ ঠিক করে নিয়েছে, তারা সিদ্ধান্ত নিয়েছে বা তৃণমূলকে পরিত্যাগ করবে, এরপরে বাংলায় আর কোনো কথাই হবে না, সেটা ওনারা দেখে নেবেন রেজাল্ট। আমরা আমাদের কোনো কথা, কোনো সংখ্যা কিছু বলবো না, কিন্তু কোথাও আমাদের শক্তি বাড়েনি বা কমেনি, কারণ মানুষ এবার চেয়েছে এই পরিবর্তনটা অবশ্যই। এই ভাইব্রেশনটা পাচ্ছ যে মানুষ চাইছে তৃণমূলকে বদলাতে হবে, বিজেপিকে বসাতে হবে। মানুষ চাইছে সরকারকে বদলাতে হবে, কিন্তু তার জন্য যে বিজেপিকে চাইছে বলে আমার অন্তত মনে হয়নি। তার কারণ রাস্তাঘাটে বিভিন্ন সময় মানুষের সাথে কথা বলে এমনটা মনে হয়নি। এবার যে 152টার পরে যে 142টা সিটের যে ইলেকশন হবে 29 তারিখে, যদি সত্যি দেখা যায় একটা বড় রিজন, দক্ষিণ 24 আছে, উত্তর 24 আছে, কলকাতা আছে, হুগলি আছে, যেখানে মানে চরমভাবে যদি দেখো বামপন্থী কংগ্রেস এবং অন্যান্য শক্তিদের বেশ কিছু ভালো ফুটহোল্ড আছে, সংগঠন আছে, এবং কনফ্রন্টেশনস বা কনফ্রন্টেশনসটা ভুল অর্থ হয়ে বাক্য হয়ে যাবে, কন্টেস্টেশন হওয়ার জায়গা আছে, সে কারণে এটা হতে পারে। কিন্তু আমার কথা, আমরা যদি স্টুডিওতে বসে এই হুঁশিয়ারির কথা বলি, আজকে আমি যদি বলি বা যে কোনো দলে যদি বলে 4 তারিখের বড়মুখ হবে, হয়তো আমরা এখানে গরম কথা বলে চলে যাব, কিন্তু এই যারা বুথ লেভেলে কাজ করে, যারা মানে ব্লক লেভেলে কাজ করে, যারা মার খায়, সেই কর্মীরা কিন্তু দলের মধ্যে কিন্তু অন্য একটা বার্তা চলে যায়। তারা কিন্তু ভাববে 4 তারিখে যাই রেজাল্ট হোক, যে পার্টি জিতবে আর যারা হারবে তাদের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ বিক্ষোভ তৈরি হবে। আমরা যদি দায়িত্বশীল রাজনৈতিক দলের পক্ষে কথা বলার চেষ্টা করি এবং চাই যে পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে আরো সুপরিচিত সুন্দর জায়গায় নিয়ে যেতে, তাহলে এই কথাগুলো বলার ঠিক হবে না। এবং নির্বাচন কমিশন এটা টোটাল ফেলিয়ার, মানে প্রথম দিন থেকে দেখো, আমি কিন্তু বারবার বলছি এই ঘটনাগুলোর ক্ষেত্রে নির্বাচন কমিশনের ফেলিয়ারগুলো আরও মানে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর মতো। এই এত হাজার লোককে নাকি প্রিভেন্টিভ ডিটেনশনে তুলে নেওয়া হচ্ছে, তাহলে এত অশান্তি কোথা থেকে হচ্ছে? এদিকে শোনা হচ্ছে কাউন্সিলরকে নিয়ে নেওয়া হচ্ছে, অভিনেতাকে নেওয়া হচ্ছে, অনেককে গ্রেফতার করা হয়েছে। নয় কি যে নির্দিষ্ট আকারে কিছু লোককে তোলা হচ্ছে,
বা বলতে গেলে বিজেপি বুঝতে পারছে তাদের পক্ষে নির্বাচন নেই, বরঞ্চ তৃণমূলকে এই নির্বাচনকে উঠতে দেওয়ার জন্য একটা ইস্যু দিয়ে দেওয়া, ওই বলবে যতই করো হামলা আবার জিততে পারবে। উঠতে দেওয়ার জন্য এত করবেন নাকি জ্ঞানেশ কুমার? সেটা ওদের রামবাম তত্ত্ব নিয়ে মাথা খারাপ হয়ে যায়। রামবাম তত্ত্ব না, এক সেকেন্ড, ইয়েতে পূর্বস্থলীতে যে ছবিটা আপনারা দেখালেন, 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী, শুভজিৎ তাদেরকে দেখে এসছে, আপনিও দেখেছেন, আমিও সবাই দেখেছি। যখন তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করছে, ওখানে প্রায় 100 ওপর লোক অন্তত ক্যামেরায় দেখে যেরকম মনে হচ্ছে। ওখানে কেন্দ্রীয় বাহিনী ছিল কয়েকজন, তারা কোনো অ্যাকশন নেয়নি। একজনও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সেখানে গিয়ে বিষয়টা আটকানোর চেষ্টা করেছিলেন, হ্যাঁ কিনা? উত্তর থেকে স্পষ্ট। নির্বাচন কমিশন কাকে উতরে দেওয়ার জন্য কি করছে এরপরে কি আমাদের বোঝাতে হবে? আপনি বললেন বিজেপি শক্তি বৃদ্ধি, আমি কেন বললাম পরীক্ষা নেওয়ার কথা? কেন্দ্রীয় বাহিনী এখানে চিরকাল থাকবে না, বাংলার মানুষ ছিল, বাংলার মানুষ থাকবে। বাংলার মানুষ পরীক্ষা নেওয়া শুরু করলে তখন এই শক্তি বৃদ্ধি। আচ্ছা, আমাদের পার্টি অফিস ভাঙাটা ঠিক দিদি ভাই, আমাদের পার্টি অফিস ভাঙাটা ঠিক তো? এখনো পর্যন্ত কংগ্রেসের প্রতিনিধি তৃণমূলের ওই কথা বলে গেছেন, আমি তার কংগ্রেস ওয়ার্ডটাই তার মুখ থেকে শুনিনি। তবু সিপিএম তৃণমূল, যেটা তন্ময় ভট্টাচার্যের মুখ থেকে আমরা শুনেছিলাম এতকাল, যে আমি যদি না থাকতাম তাহলে ওখানে জিততো। অর্থাৎ সিপিএম যে ভোট কাটুয়ার যে ভূমিকা পালন করছে বিগত ভোটে, সেটাও করেছেন ওনারা, সেটাও 2016 তৃণমূল চলে যাওয়ার কথা, যতটুকু বলার কোন দল কি বক্তব্য রাখবে সেটা তো সেই দলের ব্যাপার। বাম কংগ্রেস সরকার হয়ে যায়। তৃণমূল যেটা করছে, কোন দল কি বক্তব্য রাখবে সেটা তো অন্য কেউ ঠিক করতে পারে না। তৈরি করছে যে আমরা আছি এখনো। না, এইটা বলুন তো যে অশান্তির জায়গায় আপনারা নেই, কংগ্রেস নেই, সিপিআইএম নেই, কোন চিত্রে নেই। আমাদের একজন কর্মী মারা গেছে, আমরা আসানসোলে। আপনারা কি সত্যি আমরা আছি যে আসল চিত্রে ভোট কাটার জন্য আসলে যে কনফ্রন্টেশন 294টা আসনে ভোট কাটার জন্য 294 আসনে ভোট দিয়েছেন বিজেপি। ভোট কাটার জন্য বিজেপি কন্টেস্টই নেই। উল্টে আসানসোলে আমাদের দেবদীপ বলে একজন কর্মী মারা গেছে, তার সঙ্গে রাজনীতি নির্বাচনে একজন বলি হয়েছে, কিন্তু আমাদের তার সঙ্গে রাজনীতি আমাদের দলের কি বক্তব্য হবে সেটা অন্য কোনো দলের বক্তব্য অনুযায়ী তো হতে পারে না। আমরা আমাদের বক্তব্য অনুযায়ী বলবো, জানি আলোচনা যা প্রেক্ষিত এবং পরিপ্রেক্ষিত শুধুমাত্র আঙ্গিক, সেই নিয়ে আমরা আলোচনা করব। তৃণমূল এই প্রেক্ষাপটটা তৈরি করছে যাতে ভোটের দিন মানুষ ভোট দিতে যেতে না পারে, কিন্তু তারা এখানে সফল হবে না, কারণ নির্বাচন কমিশনের উপর আমরা আশাবাদী এবং আমি জাস্ট বলি, এই 93% ভোট পড়ার ক্ষেত্রে যেমন একটা সরকার পরিবর্তনের ইঙ্গিত রয়েছে, আর একটা ইঙ্গিত রয়েছে যারা এসআইআর এ মানুষের নাম কেটে বাদ দিয়েছে তাদের বিরুদ্ধে বিরক্তি। আমি প্রদীপের কাছে যাব, আসলে কি সব হবে চৌঠামের পরে? এবার প্রথম দফায় কিছু হলো না, দ্বিতীয় দফায় কিছুই হলো না বলা যায়। এই অশান্তিগুলো পশ্চিমবঙ্গের ইতিহাসের সঙ্গে মেলেই না, কিন্তু যা হবে কি চৌঠামের পরে? সেটা একটা সব থেকে বড় আশঙ্কার কথা। তার কারণ যারা প্রধান বিরোধী দল এবং এখানে যারা একটা দায়িত্বশীল সরকার গড়ার একটা কথা বলছেন, যে মনে করছেন যে এই শাসক বিরোধী ভোট, অ্যান্টি ইনকামবেন্সি ভোট, তাদের নেতৃত্ব কখনোই কিন্তু আমি দেখছি না যে শান্তিপূর্ণ কোনো কথা বলছেন। তারা সবসময় বলছেন যে গুন্ডারা তোমরা এখানে তাড়াতাড়ি আত্মসমর্পণ করো, নাহলে কি হবে তোমরা জানো না, 4 তারিখের পরে দেখুন। তৃণমূল কংগ্রেস যদি বলে 4 তারিখের পরে দেখে নেব, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের হিসেব করবে। কিন্তু যারা এখানে দায়িত্বশীল বিরোধী এবং সরকার গঠনের স্বপ্ন মানুষকে দেখাচ্ছে, তারা কি শান্তিপূর্ণ অবস্থা, সম্প্রীতির অবস্থা বলছে? সেইটাই হচ্ছে। এবং সব থেকে বড় কথা, 4 তারিখের রেজাল্ট বেরোনোর পরে সাধারণ মানুষের প্রাণহানি, সেটা কি এই নির্বাচনে যেটা হলো না, সেটা কি নির্বাচনের পরে আমরা দেখব? কিন্তু কমিশন কিন্তু কড়া, কমিশন বলছে যে ভোটের পরেও অশান্তি রুখতে এখানে কেন্দ্রীয় বাহিনী থাকবে, একজনকেও ছাড়া হবে না। কমিশন কি রুখতে পেরেছিল 2016 বা 2021 এর সময়? এবার তো নজিরবিহীন পদক্ষেপ 2.5 লক্ষ ফোর্স তো এসেছে, তাও দেখা যাচ্ছে এই গন্ডগোলগুলো। নজিরবিহীন পদক্ষেপের নমুনা তো আমরা দেখছি, যেখানে বিজেপির গুন্ডা মাস্তানরা তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করছে, সেখানে কি কড়া পদক্ষেপ নির্বাচন কমিশন নিচ্ছে। এখানে একের পর এক তৃণমূল কাউন্সিলর, নেতা, বিধায়ক, কর্মী ইত্যাদি তাদের লিস্ট বানাবে। হাইকোর্ট সেখানে স্টে দিয়েছে বলে কিছু করেনি, নাহলে যদি সেটা না হতো তাহলে এতক্ষণ এখানেই প্রশ্ন, বিজেপি নেতৃত্বের যে বুলডোজার চালানো থেকে আরম্ভ করে সমস্ত কিছু যে হুমকি হুঁশিয়ারি, সেখান থেকেই কি এই অশান্তি? ক্রিমিনালদের উপর চালানোর কথা বলা হয়েছে। তৃণমূলের এত ভয়ের কি কারণ আছে? যদি তারা ক্রিমিনাল না হয় তাহলে এত ভয়ের কি আছে? ক্রিমিনালদের বলেছে আত্মসমর্পণ করো, তাতে তৃণমূল নেতৃত্ব রেগে যাচ্ছে কেন? তারা কি ক্রিমিনাল? তা তো নয়।
তাহলে নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় বাহিনী যদি বলে যে আমরা যাই হোক তারপরেও না কেন এগুলোকে রোখবো, প্রথম দফায় তাহলে যেভাবে আমরা তো শান্তিপূর্ণভাবে চাইবোই ভোট হয়েছে সেই শান্তিপূর্ণ শান্তিপূর্ণ নির্বাচন ভোটই হোক, হবে আমরা আশা করি দ্বিতীয় দফাতেও। কিন্তু তার আগে এই হুমকি হুঁশিয়ারি এইগুলো চলছে। জনতার দরবার আজকের মতো শেষ করছি। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার সঙ্গে এই অনুষ্ঠানে থাকার জন্য। ধন্যবাদ আপনাদেরও।